আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? হ্যালো, আলহামদুলিল্লাহ। আপনাদের পড়াশোনা কেমন চলতেছে? আপনাদের পড়াশোনা কেমন চলতেছে? স্যার ট্রাই করতেছি স্যার। জি, হ্যালো, গত ক্লাসে যেগুলো পড়ানো স্কুল পড়ছেন? হ্যালো, জি স্যার। গত ক্লাসের পড়াশোনাগুলো পড়ছেন? স্যার ডেফিনিশন দেখছি। যদি একবার একটু বলতেন স্যার। আচ্ছা, ডেফিনিশন মুখস্থ বলেন তো আকিলা, দেখি একদম ডেফিনিশনটাতে সব point প্রবলেম থাকতে ছিল হবে। স্যার আমার। ডেফিনিশনটা আমি স্যার লাস্ট ক্লাসে ঠিকমতো নিতে পারি নাই স্যার। কি বলো? এত বছর পরে তোমার ডেফিনিশন মধ্যে প্রবলেম, তুমি সেকেন্ডারি কি করো? স্যার হ্যাঁ? কসারেরটা স্যার তখন ক্লাস আমি তুলতে পারিনি। সেম টু। এটা তো তোমাদের থার্ড ইয়ারও পড়ানো হয়েছে, জি স্যার। হ্যাঁ? জি স্যার। স্যার ওইটা ডেন্টাল ক্যারিসটা স্যার ডিমিনারাইজেশন অফ এনামেল। ওটা তো ডেন্টাল ফার্মা। ডেন্টাল ফার্মাতে কেরিজের সঙ্গে আমি আপনাদেরকে আবার ভালোভাবে লিখে দিয়েছি না, এই যে ডেফিনিশনটা, এটা 6টা ক্রাইটেরিয়া হিসেবে তোমাদেরকে বলছি না? জি স্যার। জি স্যার। কি বলছিলাম? 6টা টপিকস বলছিলাম। একটা হচ্ছে লোকালাইজড, ঠিক আছে? পোস্ট একটা হচ্ছে লোকালাইজড, পোস্ট ইরাপটিভ, প্যাথোলজিক্যাল প্রসেস, origin involving softening of the heart tissue and proceeding to the formation of a cavity. তাহলে কয়টা পার্টস থাকবে ডেন্টাল ক্যারিজের? 6টা। লোকালাইজড, পোস্ট ইরাপটিভ। আপনি দেখেন এক নাম্বার 6টা যোগ করে তখন সংখ্যাটা পাবেন। 6টার একটাও যদি কি না থাকে তাহলে সংখ্যাটা হবে না, ঠিক আছে? তাহলে এক নাম্বার হচ্ছে কি লোকালাইজড, ঠিক আছে? তাহলে এই জিনিসটা লোকালাইজড, নির্দিষ্ট এরিয়াতে থাকবে। তারপর 2 নম্বর পোস্ট ইরাপটিভ, ইরাপশনের পরে হবে, ঠিক আছে? জি স্যার। তারপর যেটা হচ্ছে প্যাথোলজিক্যাল প্রসেস, মানে হচ্ছে এটা অর্গানিজম দ্বারা হচ্ছে। তারপর বলতেছি অরিজিন, ইন্টারনাল অরিজিন, মানে একটা বাহির থেকে গিয়ে হচ্ছে এক্সটার্নাল অরিজিন। কি করবে? সফটেনিং অফ দা হার্ট টিস্যু, মানে দাঁতের যে হার্ট টিস্যু গুলো সেগুলোকে সফটেনিং করে ফেলবে। এন্ড প্রসিডিং, এবং কি করবে? প্রসিড করবে টু দা ফর্মেশন অফ এ ক্যাভিটি। তাহলে সংজ্ঞা এতদিন পরে বললেন, তাহলে কেমন হবে আপনার সামনে পরীক্ষা? তাহলে তো খুব কষ্ট হোক, হ্যাঁ? হ্যালো, জি স্যার। জি স্যার। হ্যালো, এখন কে পারবেন মুখস্থ একদম ওইটা পয়েন্ট সহ? কেউ একজন বলেন। এই কোয়েরিজের সঙ্গে না পারলে তো আমি আর সামনের গুলো পরে লাভ নাই। Sir, the dental caries is a localized post-eruptive pathological process of external origin involving the softening of the hard root tissues and proceeding of the formation of the cavity. Ptosis is grouping of the upper eyelid to a level that Hello. covers more Yes, sir. than 2 mm of the superior cornea. আমরা জানি আছে, cornea to তাহলে cover থেকে upper eyelid normally সবাই এই ডেফিনিশনটা আজীবনের জন্য মুখস্থ করতে হবে। কি বললাম আপনাদের? কেরিস নিয়েই হচ্ছে কি আজীবন চলতে হবে। সবাই আসবে, সব পেশেন্ট আসবে কেরিস নিয়ে, ঠিক আছে? হ্যালো, জি স্যার। তাহলে কি বললাম? এখন থেকে একদম মৃত্যু, যতদিন আপনি পেশেন্ট ট্রিটমেন্ট করবেন বা প্র্যাকটিসে থাকবেন, আপনাকে এই কেরিস নিয়ে কি করতে হবে? যুদ্ধ করতে হবে, ঠিক আছে? এই কেরিসেই আপনাকে সবকিছু দিবে। আপনাদেরকে কি করতে হবে? ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? ইয়েস স্যার। স্যার। হয়ে থাকে তামান্না, হ্যালো তামান্না, আপনি কি আছেন? স্যার আপনার অডিও শোনা যাচ্ছে না ঠিকমতো।
হ্যালো, স্যার সংজ্ঞা এখন পারবেন? ইয়েস স্যার আর ভুল হবে কখনো? না স্যার এটা আজীবনের জন্য মুখস্থ করবেন। আচ্ছা ঠিক আছে, ইটিওলজিটা আমরা তো ওদিন বলছি, ঠিক আছে, ঠিক না? কি বললাম? এসেনশিয়াল ফ্যাক্টর আর কি বললাম? সেকেন্ডারি ফ্যাক্টর, ঠিক আছে? ইয়েস স্যার হ্যালো, ইয়েস স্যার এসেনশিয়াল ফ্যাক্টর ক্যারিওজেনিক ব্যাকটেরিয়া। এসেনশিয়াল ফ্যাক্টরের মধ্যে কি বললাম? প্রথমে কি বলছিলাম আমরা? ক্যারিওজেনিক। প্যারাজেনিক ব্যাকটেরিয়া এর মধ্যে কি কি আছে? স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্স, স্ট্রেপ্টোকক্কাস সেলিভারিয়াস, স্ট্রেপ্টোকক্কাস স্যাঙ্গুইস, স্ট্রেপ্টোকক্কাস মিটিওর, ল্যাক্টোবেসিলাস, অ্যাক্টিনোমাইসিস। এগুলো একটার মধ্যে মনে রাখবে। স্ট্রেপ্টোকক্কাস যে গ্রুপটা আছে, স্ট্রেপ্টোকক্কাসটা হচ্ছে এনামেল ক্যারিসের জন্য। এনামেল ক্যারিসের জন্য কোনটা দায়ী? স্ট্রেপ্টোকক্কাস হ্যাঁ, তারপর হচ্ছে ডেন্টিন ক্যারিসের জন্য কোনটা বেশি দায়ী বলেন তো? ল্যাক্টোবেসিলাস। ব্যাসিলাস সিলাই। ডেন্টিন ক্যারিসের জন্য বেশি দায়ী হচ্ছে কোনটা? মেজর রুল হচ্ছে ল্যাক্টোবেসিলাস। ল্যাক্টোব্যাসিলাস স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্স তো থাকবেই, বাট ল্যাক্টোবেসিলাসটা হচ্ছে কি মেজর, ঠিক আছে? আর হচ্ছে ইলেন্টাম ক্যারিস বা রুট ক্যারিসের জন্য হচ্ছে অ্যাক্টিনোমাইসিস। রুট ক্যারিসের জন্য কোনটা মেজর রোল প্লে করে বললাম? অ্যাক্টিনোমাইসিস Actinomyces. হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে আপনাদের ইয়েতে আসতে পারে, এমসিকিউ তে আসতে পারে, ঠিক আছে? তাহলে পরীক্ষা আসে 1 মার্কের জন্য। নেম সাম ক্যারিওজেনিক ব্যাকটেরিয়া, কয়েকটা নাম লিখতে পারবেন না? ইয়েস স্যার Sir, বাবা ব্যথা যদি জিজ্ঞেস করলে ক্যারিওজেনিক ব্যাকটেরিয়ার নাম বলো, বলতে পারবেন এখন? জি Yes, sir. স্যার তাহলে প্রথমটা বললাম ক্যারিওজেনিক ব্যাকটেরিয়া। এরপর হচ্ছে কি ব্যাকটেরিয়াল প্লাগ ডেন্টাল প্লাক বা ডেন্টাল প্লাগ, ঠিক আছে? ফার্মেন্টেবল ব্যাকটেরিয়াল সাবস্ট্রেট, যেটা বলছিলাম সুক্রোজ, এটার মধ্যে গ্লুকোজ থাকতে পারে, সুক্রোজ, ফ্রুক্টোজ। তাহলে সবচেয়ে বেশি ক্যারিস হয় হচ্ছে সুক্রোজে। কি বললাম? সুক্রোজে হ্যাঁ, মানে আপনার যেটা কার্বোহাইড্রেট, তো মেইন হচ্ছে কার্বোহাইড্রেটের মধ্যে হচ্ছে কি আমরা হচ্ছে ক্যারিস ফরমেশন করে কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেটের মধ্যে সবচেয়ে বেশি কোনটা ক্যারিসের জন্য দায়ী বলেন তো? কার্বোহাইড্রেটের মধ্যে সুক্রোজ হ্যাঁ, সুক্রোজ sucrose. ঠিক আছে। তারপর হচ্ছে স্ট্যাগনেশন এরিয়া। স্ট্যাগনেশন কি বলছিলাম ওই দিন? The the area area of prone to caries. where the food is susceptible for accumulation তাহলে স্ট্যাগনেশন এরিয়া কি কি বলছিলাম? কয়েকটা স্ট্যাগনেশন এরিয়ার নাম বলেন, ওদিন লিখে দিয়েছিলাম। interdental area deep Contact beaten point. fissure contact Huh. point faulty restoration partial denture Beaten Fisher. Beaten Fisher. cervical Beaten area Fisher. হ্যাঁ, then তারপর মেলপোস্ট তো লিখতে পারেন। malocclusion মেলপোস্ট তো, ঠিক আছে? তারপর ব্রুকেন রেস্টোরেশন বলছি না? yes a faulty restoration prosthesis. ফল্টি রেস্টোরেশন একটা, তারপর হচ্ছে ব্রুকেন রেস্টোরেশন আরেকটা। আচ্ছা স্যার ফল্টি রেস্টোরেশন হচ্ছে আপনি রেস্টোরেশনটা ঠিকমতো দিতে পারেন না, ঠিক আছে? জি স্যার মানে কোন একটা রেস্টোরেশন ভেঙে গেছে, ওই জায়গায় রাফ সারফেস তৈরি হয়ে, ঠিক আছে? yes sir স্ট্যাগনেশন এরিয়া যদি শর্ট নোট আসে লিখতে পারবেন না? yes sir ইনশাআল্লাহ তাহলে আপনি ওইটা ডিপ ফিটস এন্ড ফিশার একটা ছবি দিয়ে দিবেন, ঠিক আছে? হ্যালো, জি yes স্যার sir নামগুলো দিবেন, একটা ছবি দিবেন ডিপ ফিটস এন্ড ফিশারের, ঠিক আছে? জি yes স্যার sir এরপর হচ্ছে 5 নাম্বার বললাম সাসসেপ্টেবল টুথ সারফেসেস, ঠিক আছে? কি বললাম? সাসেপ্টেবল টু সাসসেপ্টেবল টুথ সারফেসেস। সাসসেপ্টেবল টুথ সারফেসের মধ্যে কি কি আছে বললাম? নিউলি newly ইরাপ্টেড, erupted teeth সবচেয়ে বেশি hypocalcified teeth বাচ্চাদের দেখবেন ক্যারিস কাদের বাচ্চাদের বেশি হয় না? yes sir Yes, sir. নিউলি ইরাপ্টেড টুথ। কারণ তখন কি হয় না, আমাদের এনামেল গুলো ক্যালসিফাইড, পুরোপুরি ক্যালসিফিকেশন কি হয় না, ফিনিশড হয় না, ঠিক আছে? ক্যালসিফিকেশনটা কি তখন কি থাকে, বাকি থাকে, ঠিক আছে? ম্যাচিউরড হয় না এনামেল গুলো, ঠিক আছে? সে কারণে। এরপর হচ্ছে হাইপোপ্লাসিয়া আর হাইপোক্যালসিফাইড টুথ। তারপর একটা ফ্যাক্টর কি বললাম? টাইম। Time. কারণে টাইম দেখেন, একটা প্লাগ যখন আপনার 48 ঘন্টার বেশি থাকবে তখন আমাদের ক্যারিস ফর্মেশন হতে পারে। কি বললাম? 48 ঘন্টার বেশি থাকলে বেশি থাকতে হবে, restoration হতে পারে সে কারণে টাইম একটা ফ্যাক্টর, ঠিক আছে? এরপর বললাম যে জেনেটিক ফ্যাক্টর। অনেকে তাকে সবকিছু তার কি ভালো, সে ওরাল হাইজিন মেইনটেইন করতেছে, এরপরে কি হচ্ছে, তার ক্যারিস হচ্ছে, ঠিক আছে? সেটা কি কারণে? জেনেটিক কারণে, হেরিডিটারি, যেটা তার কি কোন একটা জিনের কারণে হচ্ছে, ঠিক আছে?
Yes, sir. জি স্যার মানে তার সবকিছু সে মেনটেন করতেছে, তারপরে কেরিস হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিসের কারণে বললাম? মাইনাস হয়ে যাবে। জেনেটিক জেনেটিকের কারণে। Genetic কারণে। হ্যাঁ, দেখবেন যে- হ্যাঁ, তাদের ফ্যামিলির একটা ফ্যামিলি হিস্ট্রি দিবে এদের ক্ষেত্রে। তাহলে এটা কি এসেনশিয়াল ফ্যাক্টর, ঠিক আছে? তাহলে এসেনশিয়াল, আপনাদের যদি ইটিওলজি আসে পরীক্ষায় এটা দুবার করতে পারে। রাইট ডাউন দ্য ফ্যাক্টরস ফর ডেন্টাল ক্যারিজ। কি বললাম? Write down the factor for dental রাইট caries. ডাউন দ্য ফ্যাক্টরস ফর কি ডেন্টাল ক্যারিজ Dental caries. বা ইটিওলজি অফ ডেন্টাল ক্যারিজ। তাহলে ইটিওলজি আসলে এগুলো প্রথমে এগুলো হচ্ছে কি এসেনশিয়াল ফ্যাক্টর অথবা কি প্রাইমারি ফ্যাক্টর, বা আপনাদের আসতে পারে রাইট ডাউন দ্য এসেনশিয়াল ফ্যাক্টর অফ কি ডেন্টাল ক্যারিজ, ঠিক আছে? জি স্যার কি বললাম? এসেনশিয়াল ফ্যাক্টর, রাইট এসেনশিয়াল ডাউন ফ্যাক্টর দ্য বলে এসেনশিয়াল সাতটা দিতে হবে। হ্যাঁ, সাথে এই ছবিটা দিতে হবে, এই ছবিটা দিবেন মাস্ট, ঠিক আছে? জি স্যার এই যে দেখেন হোস্ট ফ্যাক্টর মানে হচ্ছে আমাদের, আমরা নিজেরাই, এই যে দাঁত, ঠিক আছে? হোস্ট ফ্যাক্টর বলতে এখানে টুথ বোঝানো হচ্ছে, ঠিক আছে? তারপর হচ্ছে ডায়েট, ডায়েট বলতে আপনার এখানে যে ফার্মেন্টেবল ব্যাকটেরিয়াল সাবস্ট্রেট আমরা বললাম না? হ্যালো জি স্যার ইয়েস স্যার হ্যালো, তাহলে এখানে আরো অন্যান্য জিনিস ডায়েট যেগুলো আছে সবগুলো বোঝাচ্ছে, ঠিক আছে? ইয়েস স্যার এরপর হচ্ছে যেটা আমরা কি ক্রিওজেনিক ব্যাকটেরিয়া বললাম, ঠিক আছে? আর হচ্ছে টাইম। এগুলো হচ্ছে চারটা হচ্ছে মেজর ফ্যাক্টর। এই চারটা হচ্ছে কি ক্যারিজ ফর্মেশনের জন্য। আপনারা এগুলো সবগুলো কাউসানের মধ্যে পাবেন, ঠিক আছে? জি স্যার 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 একটা ব্যাপার হচ্ছে অ্যাক্টিনোমাইসিসটা হচ্ছে রুট ক্যারিসের জন্য হয় আর ল্যাক্টোব্যাসিলাসটা ডেন্টিন ক্যারিস। হ্যাঁ, শুনেন, স্ট্রেপ্টোককাস মিউটেন্স তো সব জায়গায় থাকবে, কিন্তু ডেন্টিন ক্যারিজের ক্ষেত্রে ল্যাক্টোব্যাসিলাসটা মেজর রোল প্লে করবে, ঠিক আছে? কি বললাম? মেজর রোল প্লে করবে ডেন্টিন ক্যারিসে ল্যাক্টোব্যাসিলাস। হ্যাঁ, এনামেল ক্যারিজের ক্ষেত্রে মেজর রোল ক্যারি করবে হচ্ছে স্ট্রেপ্টোককাস গ্রুপ, ঠিক আছে? জি হ্যালো, জি স্যার তাহলে কি বললাম? এনামেল ক্যারিজের ক্ষেত্রে মেজর রোল প্লে ক্যারিসের করবে জন্য কোনটা? স্ট্রেপ্টোককাসের গ্রুপটা। হ্যাঁ, চোখের মণি, কর্নিয়ার উপর নিউক্লিয়াস, আপার এন্ড আর ডেন্টিন সিমেন্টাম ক্যারিজের জন্য বা রুট ক্যারিজের জন্য অ্যাক্টিনোমাইসিস, ঠিক আছে? অ্যাক্টিনোমাইসিস। হ্যালো, জি স্যার অ্যাক্টিনোমাইসিস জি স্যার। এগুলো তো থাকবেই, মানে আপনার স্ট্রেপ্টোককাস থাকবে, ল্যাক্টোব্যাসিলাস থাকবে, বা কিন্তু অ্যাক্টিনোমাইসিসটা হচ্ছে মেজর রোল প্লে করবে, ঠিক আছে? ইয়েস স্যার এখন বুঝছেন আপনারা? জি স্যার জি স্যার। মানে সব ব্যাকটেরিয়াই থাকবে একটা ক্যারিজের জন্য, বাট এক একটাতে এক একটা মেজর রোল প্লে করবে, ঠিক আছে? যদি মুভমেন্ট সুদা জি আই তাহলে এখন এটা বুঝছেন কিনা এসেনশিয়াল ফ্যাক্টর গুলো? Yes, sir. হ্যাঁ, এরপর হচ্ছে সেকেন্ডারি ফ্যাক্টর, আগাইতে হবে। বেলস কনভার্জেন্স ইনটেক না থাকে, আচ্ছা, ওইদিন বলছিলাম এই যে সোশিও ইকোনমিক স্ট্যাটাস, ঠিক না? জি স্যার স্যার Yes, sir. এটা তো বুঝছেন সোশিও ইকোনমিক স্ট্যাটাসটা? Yes, sir. স্যার এডুকেশন মানে যেটা হচ্ছে ক্যারিজ সম্পর্কে বা হেলথ সম্পর্কে যাদের এডুকেশনটা থাকতে হবে, লাইফস্টাইল মডিফিকেশন, ঠিক আছে? এনভায়রনমেন্ট, এগুলো তো বলছি আপনাদেরকে। এজ, তাহলে কাদের বেশি হয়? এজ গ্রুপ চিলড্রেনদের, ঠিক আছে? Children, there's তারপর হচ্ছে এথনিক গ্রুপ মানে হচ্ছে উপজাতি আছে না? হ্যালো, yes, sir. জি স্যার দেখুন উপজাতিটা হচ্ছে যারা উপজাতি, তাহলে যারা উপজাতি, নুসরাত একটু মিউট করো। তারপরে হ্যালো, এথনিক Yes, গ্রুপ sir. যারা উপজাতি, ঠিক আছে? তাহলে উপজাতিরা দেখেন তারা বিভিন্ন দিক থেকে ডিপ্রাইভ না, তাদের এডুকেশন, Yes, sir. তারপর হচ্ছে তাদের সোশিওইকোনমিক স্ট্যাটাস খারাপ, তাদের লাইফস্টাইলের কোনো ঠিক নেই, তাই সে কারণে তাদের কি হয় ক্যারিজটা বেশি হয়, ঠিক আছে? এথনিক গ্রুপ, ঠিক আছে? Yes, sir. জি স্যার এথনিক গ্রুপটা বুঝছেন আপনি? উপজাতি, Yes, এথনিক sir. উপজাতি তাহলে তারা কারণ বিভিন্ন কারণে ডিপ্রাইভ থাকে সে কারণে। এরপর হচ্ছে অকুপেশন। তাহলে ইটিওলজি আসলে সেকেন্ডারি ফ্যাক্টর এভাবে লিখে দিবেন, ঠিক আছে? লিখে দিয়ে ছবিটা দিয়ে দিবেন, তাহলে ফুল মার্ক পেয়ে যাবেন। বুঝছেন? Yes, sir. পরীক্ষা আসলে লিখতে পারবেন না Inshallah, sir. এগুলো আপনার? এখানে থার্ড ইয়ার
সরি ফোর্থ ইয়ারে একই ভাবে লিখতে পারবেন, ঠিক আছে? হ্যালো, আমি জি স্যার। স্যার আপনার করাচ্ছি। অডিওটা একটু আটকায় আসতেছে। আচ্ছা, কি বললাম, আপনারা থার্ড ইয়ারও যাতে লিখতে পারেন আর ফাইনাল ফোর্থ ইয়ার যাতে লিখতে পারেন, সে কারণে আমি কি একই ক্লাসগুলো নিচ্ছি, ঠিক আছে? জি স্যার। জি স্যার। স্যার তাহলে এটা যদি আপনাদের থার্ড ইয়ারও যদি আসে, ইটিওলজি অফ ডেন্টাল ক্যারিজ, এগুলো সবগুলো লিখবেন, ঠিক আছে? হ্যালো, জি স্যার। জি স্যার। হ্যাঁ, ডেন্টাল ফার্মাতে আসলে এগুলো লিখবেন আর ক্যারিজের সংজ্ঞাটা ওভাবে সুন্দরভাবে দিবেন। শেষ, মুলার একটু বলা হয়, তাহলে এগুলো আমাদের লাগবে না। আর টুথ ফ্যাক্টর অনেক সময় আসে জাস্ট শুধু কন্ট্রিবিউশন টুথ ফর ডেন্টাল ক্যারিজ, অনেক সময় আসতে পারে। কি বললাম? লেবারটর ডিসেকশন, তাহলে দাঁতের কি ফ্যাক্টর মাসেল আমাদের জন্য কি করে দায়ী? টুথ ফ্যাক্টর একটা হচ্ছে কম্পোজিশন, আরেকটা হচ্ছে পজিশন অফ দ্য টুথ, আরেকটা হচ্ছে মরফোলজি, ঠিক আছে? কি বললাম? composition, পজিশন Position, কম্পোজিশনের মধ্যে দেখেন যদি আমাদের মিনারেলাইজেশন এবং ফ্লোরাইডেশন যদি বেড়ে যায় তাহলে কি হয়ে যাবে? ডিক্রিজ কমে হবে। যাবে। হ্যাঁ, এরপর হচ্ছে পজিশন অফ দ্য টিথের মধ্যে দেখেন মেল পজিশন অফ দ্য টিথ যদি হয়, মেল পজিশন হলে কেন কেরিসটা বাড়বে বলেন তো? ফুড অ্যাকুমুলেশন, ট্যাক্সিন এরিয়া বেড়ে যাবে, ফুড অ্যাকুমুলেশন হবে, ফুড অ্যাকুমুলেশন বেশি হবে, প্লাক ফর্মেশন, ক্লিনিং করা যাবে না ঠিকমতো। ক্যালকুলাস হবে। ফর্মেশন হবে, কেরিস ডেভেলপ করবে, ঠিক আছে? হ্যাঁ, এরপর হচ্ছে মরফোলজি, মনে করেন ডিপ ফিটস এন্ড ফিশার যদি থাকে তাহলে কেরিস বেড়ে যাবে, ঠিক আছে? জাস্ট এগুলো মনে করেন আপনাদের 1 মার্ক 2 মার্কের জন্য আসতে পারে। যাওয়া লাগে না। টুথ ফ্যাক্টর লিখছেন? জি স্যার। জি স্যার। এরপর হচ্ছে রুল অফ স্যালাইভা বলছিলাম না ওদি? হ্যালো, ইয়েস স্যার। স্যার রুল অফ স্যালাইভা জি, ফর স্যার। ডেন্টাল ক্যারিজ, কি বললাম? রুল অফ স্যালাইভা, ফর ডেন্টাল ক্যারিজ। হ্যাঁ। for dental caries, তাহলে এটার 6টা ফ্যাক্টর। একটা হচ্ছে কি কম্পোজিশন, পিএইচ, কোয়ান্টিটি, ভিসকোসিটি, বাফারিং পাওয়ার অফ স্যালাইভা এন্ড কি অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি। তাহলে কয়টা জিনিসের উপর ডিপেন্ড করবে? কয়টা জিনিসের উপর ডিপেন্ড করবে বললাম? স্যার 6টা। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে কম্পোজিশন, দেখেন যদি ইনক্রিজ অর্গানিক কন্টেন্ট যদি বেড়ে যায়, অর্গানিক, ক্যারিজ বেড়ে যাবে। caries বেড়ে যাবে। হ্যাঁ, যদি ইনঅর্গানিক, তাহলে ক্যারিজ কমবে। হ্যাঁ। এরপর হচ্ছে পিএইচ, পিএইচটা যদি বেড়ে যায়, তাহলে caries কমবে। ক্যারিজ পিএইচ বাড়া মানে কি হওয়া? পিএইচ বাড়া মানে কি? অ্যাসিডিক থেকে বেসিক হয়ে যাবে। হ্যাঁ, বেসিক। যদি অ্যাসিড কমে যাওয়া মানে যদি অ্যাসিডিক হয় তাহলে কেরিসটা কি হয়ে যাবে? বেশি হবে। এর হচ্ছে কোয়ান্টিটি, ইনক্রিজ সেলিভেশন, ডিক্রিজ কেরিস। কি বললাম? ইনক্রিজ সেলিভেশন, decrease caries, কেরিস। তার হচ্ছে ডিক্রিজ সেলিভেশন, ইনক্রিজ কেরিস, ঠিক আছে? ইনক্রিজড। তার হচ্ছে ভিসকোসিটি, ইনক্রিজ ভিসকোসিটি, ইনক্রিজ কেরিস, ঠিক আছে? যদি ভিসকোসিটি বেড়ে যায় ক্যারিজ বেড়ে যাবে। ফ্লাশ আউট হবে না, ঠিক না? এগুলো আরো কি হবে? ঘনত্ব হয়ে আঠালো হয়ে লেগে থাকবে দাঁতের গোড়ায় গোড়ায়, তো তখন আর কেস বেশি ফর্মেশন হবে। আর হচ্ছে বাফারিং পাওয়ার অফ স্যালাইভা, কন্টেন্ট কি বাইকার্বনেট বাফার। স্যালাইভা কোন ধরনের বাফার কন্টেন্ট করে? bicarbonate, বাইকার্বনেট। এটা কি করবে? নিউট্রালাইজড অ্যাসিড, অ্যাসিডটাকে নিউট্রালাইজ করবে, ডিক্রিজ কি হবে তখন? কেরিস। ক্যারিজ। এরপর হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি, কি কি থাকবে? স্যালাইভা কন্টেন্ট ইমিউনোগ্লোবুলিন এ, লাইসোজাইম, lysozyme, ঠিক আছে? এইসব জিনিস লাইসোজাইম কন্টেন্ট করে, যেটা কি করবে? কেরিসটাকে ডিক্রিজ করবে, ঠিক আছে? জি স্যার। হ্যালো, জি স্যার। হ্যাঁ, বুঝছেন? রুল অফ স্যালাইভা আসলে পরীক্ষা লিখতে পারবেন? ইনশাআল্লাহ। জি স্যার। সুন্দর করে লিখতে পারবেন তো নাকি? ইনশাআল্লাহ স্যার। জি স্যার। নাকি পরীক্ষায় গিয়ে কিছুক্ষণ থামতে হবে, কারো কাছ থেকে কিছু জিজ্ঞেস করতে হবে? আচ্ছা। হ্যাঁ, ইনশাআল্লাহ না স্যার। তাহলে আপনাদেরকে এত সুন্দর করে লিখে দেওয়ার পর যদি বলার পরে যদি কথা বলেন তাহলে তো কষ্ট লাগে, কিন্তু আপনারা তো কথা ঠিকই বলেন। আপনাদের না বুঝলে কোনো কিছু আপনারা এখনই জিজ্ঞেস করবেন, ঠিক আছে? ইয়েস স্যার। তারপর হচ্ছে ডায়েট, বলছিলাম না রুল অফ ডায়েট। জি স্যার। আচ্ছা, আপনাদের জি স্যার। শুনেন, ছিলেন। এই জিনিসগুলো
অনেকগুলো বই পড়ে খুব কোএনসাইজ করে আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? বাট আপনারা কাউসানটা পড়বেন। কি বললাম, মেইন বই হচ্ছে কাউসানটা। কি হ্যালো, করতে হবে স্যার। করতে হবে। হ্যাঁ কাউসানটা আপনারা রিডিং পড়বেন। আর এটা তো আপনি লেখার জন্য, রিটেনের জন্য লাগবে, ঠিক আছে? আর ওটা জানার জন্য কাউসানটা বললাম, রাইট? এটা কি হচ্ছে র আনরিফাইন্ড ফুড, কি বলছিলাম, ডিক্রিজ, র ডিক্রিজ ক্যারিজ। হ্যাঁ স্টিকি এন্ড রিফাইন্ড ফুড কি করবে, ইনক্রিজ ক্যারিজ। হ্যাঁ ভিটামিন এন্ড ফ্লোরাইড ডিক্রিজ ক্যারিজ, ঠিক আছে? কার্বোহাইড্রেট কন্টেন্ট ইনক্রিজ ক্যারিজ, ডিটারজেন্ট ফুড ডিক্রিজ কি ডিক্রিজ ক্যারিজ। ক্যারিজ। ডিটারজেন্ট ফুড কোনগুলো বললাম? ফ্রুটস লাইক অ্যাপল, গুয়াভা। ভিটামিন সি, হ্যাঁ ভিটামিন সি ঠিক আছে। কন্টেন্ট। হার্ড এন্ড ফাইব্রাস ফুড কি করবে, ডিক্রিজ ক্যারিস। ক্যারিজ। ক্যারিজ। ক্যালসিয়াম এন্ড ফসফেট ডিক্রিজ কি ক্যারিজ। ক্যারিস। এটা হচ্ছে মোটামুটি। এরপর অফ অ্যাকশন অফ কি ক্যারিজ, মেকানিজম অফ, কি বললাম, মেকানিজম অফ অ্যাকশন অফ Carries. ক্যারিজ কিভাবে হচ্ছে, ঠিক আছে? তাহলে কিভাবে হচ্ছে এটা, প্রথমে কি হচ্ছে কার্বোহাইড্রেট, আমরা বলছিলাম না ব্যাকটেরিয়াল সাবস্ট্রেট, ঠিক আছে? তাহলে কার্বোহাইড্রেটের সাথে ব্যাকটেরিয়া কি করবে, বিক্রিয়া করবে। কার্বোহাইড্রেটের সাথে ব্যাকটেরিয়া বিক্রিয়া করে কি করবে, প্রোডিউস ল্যাকটিক অ্যাসিড। কোন অ্যাসিড প্রোডিউস করবে, ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড প্রোডিউস করবে। তখন কি হবে, ডিক্রিজ, আমাদের বডির পিএইচটা কি হয়ে যাবে, মুখের ওরাল ক্যাভিটির পিএইচটা কি হয়ে যাবে, ডিক্রিজ কমে করবে। যাবে। ডিক্রিজ করবে। পিএইচ কমে গেলে আমাদের যে মিনারেল গুলো আছে এনামেলের, সেগুলোকে কি করবে, ডিজলভ করবে, ডিজলভ হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ ডিজলভ হয়ে গেলে ডিস্ট্রাকশন কি টুথ টিস্যু, দেন ক্যারিজ ফরমেশন, ঠিক আছে? যদি টুথ টিস্যু ডিস্ট্রাকশন হয়ে যায় তাহলে কি হবে, ক্যারিজ, ক্যারিস ফর্মেশন হবে। হ্যাঁ ক্যারিস ক্যারিজ ফর্মেশন হবে। স্যার লেখা শেষ আপনাদের? জি স্যার। তারপর হচ্ছে সিকিউরিটি অফ ডেন্টাল ক্যারিজ। এটা তো আপনাদেরকে পড়াইছি, অনেকবার পড়াইছি আমি। হ্যালো, জি স্যার, এটা পড়াইছিলেন। আপনাদের থার্ড ইয়ারে এটা লিখে দিচ্ছি, হ্যাঁ? জি স্যার। তারপরেও যেহেতু এখনো একটু লিখে রাখেন। তাহলে ডেন্টাল ক্যারিজ মানে সিকিউরিটি অফ ডেন্টাল ক্যারিজ মানে ডেন্টাল ক্যারিজ থেকে কি কি হতে পারে, ঠিক আছে? থেকে প্রথমে কি হবে, পালপাইটিস। কি বললাম, পালপাইটিস। পালপাইটিস মানে কি, ইনফ্লামেশন অফ কি পাল্প। পালপাইটিস মানে কি বললাম, ইনফ্লামেশন অফ, হ্যাঁ এটা আপনাদেরকে প্যাথোলজিতে এখানে পড়ানো হবে, পালপাইটিস, ঠিক আছে? তাহলে পালপাইটিস দুই, একটা হচ্ছে reversible, আরেকটা হচ্ছে কি ইরিভার্সিবল। রিভার্সিবল মানে সে আবার ব্যাক করবে, মানে ভালো হয়ে যাবে, আর ইরিভার্সিবল মানে সে ব্যাক করবে না, ঠিক আছে? তাহলে পালপাইটিস কয় ধরনের, দুই ধরনের, রিভার্সিবল, ইরিভার্সিবল। তো দুই ধরনের স্যার। রিভার্সিবল আর ইরিভার্সিবল। রিভার্সিবল মানে সে আবার আগে, মানে কি ব্যাক করবে, সে ভালো হয়ে যাবে। আর ইরিভার্সিবল মানে সে পাল্পটা তখন কি হয়ে যাবে, নেক্রোসিস হয়ে যাবে। নেক্রোসিস মানে কি হয়ে যাওয়া, ডেথ হয়ে যাওয়া, ঠিক আছে? পাল্প কি হয়ে যাবে, ডেথ হয়ে যাবে। পাল্পটা নেক্রোসিস হয়ে যাবে, ঠিক আছে? এরপর হচ্ছে Yes, sir. পেরিপিক্যাল লিশন হবে। পাল্প নেক্রোসিস থেকে কি হয়ে যাবে, পাল্প যখন ড্যামেজ হয়ে যাবে, ড্যামেজ হয়ে সে কি হয়ে যাবে, এপিক্যাল ফোরামেন দিয়ে কি দাঁতের নিচে চলে যাবে, পেরিপিক্যাল এতে চলে যাবে, ঠিক আছে? পেরিপিক্যাল এরিয়া মানে কি বললাম, দাঁতের নিচের এরিয়া, ঠিক আছে? মানে পেরি মানে হচ্ছে চারপাশে, এপিক্যাল মানে অ্যাপেক্স এর চারপাশে, ঠিক আছে? হ্যালো, পেরি মানে কি বললাম, চারপাশে, অ্যাপেক্স দাঁতের চারপাশে। তাহলে এপিক্যাল মানে দাঁতের অ্যাপেক্স এর চারপাশে পেরিএপিক্যাল লিশন, তাহলে পেরিএপিক্যাল লিশন ফরমেশন হবে, ঠিক আছে? এরপর হচ্ছে পেরিএপিক্যাল লিশন থেকে পেরিএপিক্যাল পেরিওডন্টাইটিস, আমাদের যে অ্যাপেক্স এর চারপাশে যে পেরিওডন্সিয়াম গুলো আছে এগুলো ইনফ্লামেশন হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। ইনফ্লামেশনের ফলে সেখানে পেরিএপিক্যাল গ্র্যানুলোমা, গ্র্যানুলোমা মানে কি, ওইখানে আমাদের ব্লাড থেকে বিভিন্ন কি আসবে, ব্লাড সেলগুলো আসবে। ব্লাড সেলগুলো চাইবে এই পেরিওডন্টাইটিসকে রিজলভ করার জন্য, মানে ভালো হয়ে যাওয়ার জন্য,
কিন্তু পারবে না, তখন সেখানে একটা কি হয়ে যাবে, গ্র্যানুলোমা Granuloma ফরমেশন হবে। ফরমেশন হবে। গ্র্যানুলোমা থেকে এটা সিস্ট ডেভেলপ করবে। গ্র্যানুলোমা থেকে কি ডেভেলপ করবে, Cyst. করবে। গ্র্যানুলোমার চারপাশে যখন একটা এপিথেলিয়াল লাইনিং ফরমেশন হবে তখন সেটাকে কি বলা হয়, Abscess. সিস্ট। আপনাদেরকে Cyst. সিস্ট, আপনাদেরকে sorry, সিস্ট cyst. পড়ানো হয়েছে, সিস্ট পড়াইছে জি। প্যাথোলজিতে, Sir. সিস্ট স্যার ফ্লুইড ফিল্ড ক্যাভিটি। ফ্লুইড ফিল্ড ক্যাভিটি। এই শুধু ফ্লুইড ফুল ক্যাভিটি বললে হবে, With an Line by epithelial Like lining. epithelium. লাইন বাই এপিথেলিয়াম। হ্যাঁ এপিথেলিয়াল লাইনিং মাস্ট থাকতে হবে, ফ্লুইডে থাকতে পারে, তারপর হচ্ছে আপনাকে ব্লাডও থাকতে পারে। ইট ইজ ফিজিক্যাল ক্যাভিটি, ঠিক আছে, লাইন বাই এপিথেলিয়াম, কন্টেন্ট ফ্লুইড, ব্লাড অর এয়ার, তিনটা জিনিসই থাকতে পারে, ঠিক আছে, ফ্লুইডে থাকতে পারে, ব্লাডও থাকতে পারে, এয়ারও থাকতে পারে। থাকতে পারে। আচ্ছা, এটা উনি আপনাদেরকে পড়াবে ভালোভাবে, সমস্যা নাই। তাহলে সিস্টের পরে কি ফরমেশন হবে, অ্যালভিউলার Abscess. অ্যাবসেস। অ্যাবসেস থেকে কি ফরমেশন হবে, অস্টিওমাইলাইটিস। মনে করেন সিস্টের মধ্যে যখন ইনফেকশন হবে, ইনফেকশন হয়ে সেটা কি হয়ে যাবে, পাস হয়ে যাবে। অ্যাবসেস মানে কি, Pus. ফরমেশন অফ, পাস। Pus. ঠিক আছে। পাস ফরমেশন হওয়ার পরে আমাদের যে সেটা ম্যান্ডিবল বা ম্যাক্সিলাতে বোনসে চলে আসবে, বোনসে যখন ইনফ্লামেশন হয় সেটাকে বলা হয় কি, অস্টিওমাইলাইটিস। অস্টিওমাইলাইটিস মানে কি বললাম, ইনফ্লামেশন অফ বোন এন্ড বোন ম্যারো। Bone marrow. Bone marrow. হ্যাঁ, তাহলে অস্টিওমাইলাইটিস হয়ে তখন কি হতে পারে, সেলুলাইটিস। সেলুলাইটিস মানে কি, আমাদের পুরো ফেশিয়াল স্পেস গুলোতে, মানে এখানে পুরো স্পেসে সে কি হয়ে যেতে পারে, ইনফ্লামেশন হয়ে যেতে পারে। কানেকটিভ টিস্যু ইনফ্লামেশন, সেলুলাইটিস মানে হচ্ছে কি, Inflammation of connective কানেকটিভ tissue. টিস্যু। এখানে যে আমাদের ফেসে যে কানেকটিভ টিস্যু আছে পুরো সবগুলোতে কি হয়ে যেতে পারে, Inflammation. ইনফ্লামেশন হয়ে যেতে পারে। সেলুলাইটিস থেকে ডেথ পর্যন্ত হয়ে যেতে পারে, ঠিক আছে, যদি ট্রিটেড না হয়। তাহলে সেলুলাইটিস পর্যন্ত আপনারা লিখে দিবেন। তাহলে সিকুলি অফ ডেন্টাল ক্যারিস লিখতে পারবেন সবাই? ইনশাআল্লাহ। কেউ বুঝেন না এরকম একটু বলেন তো, বুঝেন না কে, Sir, বুঝেন না কে একটু বলেন। স্যার স্যার এটা একুইট আর ক্রনিক দুইভাবে লিখতে হবে না? কি স্যার একুইট পেরিয়াপিক্যাল পেরিওডন্টাইটিস আর ক্রনিক পেরিয়াপিক্যাল পেরিওডন্টাইটিস। শুনেন, একুইট হচ্ছে সাডেন সিভিয়ার, ঠিক আছে। আপনি এখানে আমি যেটা হচ্ছে, এটা হচ্ছে আপনি যখন ওভাবে লিখবেন অনেক, সেখানে এটা পেরিফেরাল পেরিওডন্টাইটিস মানে এখানে সবগুলো চলে আসতেছে, ঠিক আছে। প্রথম যে কোনো জিনিসটা হয়তো এটা একুট হতে পারে, একুট থেকে ক্রনিকও চলে যেতে পারে, ঠিক আছে। ক্রনিক হলে পেরিফেরাল গ্র্যানুলোমাতে চলে আসবে, ঠিক আছে। জি স্যার। হ্যালো, জি স্যার। কারো কোনো কোয়েশ্চেন, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমি সামনের দিকে যাচ্ছি, ঠিক আছে। Yes, sir. হ্যালো, জি স্যার। ক্লাসিফিকেশন তো পারবেন সবাই, ক্লাসিফিকেশন তো পারবেন। জি স্যার। তাহলে একবার বলে দিই, অ্যাকর্ডিং টু অ্যানাটমিক্যাল সাইট হচ্ছে তিন ধরনের, পিটস এন্ড ফিশার ক্যারিস, স্মুথ সারফেস ক্যারিস, রুট সারফেস ক্যারিস, ঠিক আছে। জি স্যার। অ্যাকর্ডিং টু এস হচ্ছে নার্সিং বুটাল ক্যারিস, অ্যাডোলেসেন্ট ক্যারিস, জেরিয়াট্রিক ক্যারিস। স্মুথ সারফেস ক্যারিস কোনটা বলেন তো, স্মুথ সারফেস ক্যারিস কোনটাকে বলা হয়? হচ্ছে বাক্কালা লিঙ্গুয়ালি যে ক্যারিসটা হবে। হ্যাঁ হ্যাঁ, রুট সারফেস ক্যারিস কোনটা, সিমেন্টাম ক্যারিস, ঠিক আছে। হ্যাঁ, জিঞ্জিভাল রিসেপশনের জন্য যেটা হয়। হ্যাঁ হ্যাঁ, অ্যাকর্ডিং টু এস হচ্ছে নার্সিং বুটাল ক্যারিস মানে হচ্ছে বাচ্চাদের যেটা হয়, ঠিক আছে, বোতল ফিডিং এর কারণে যেসব বাচ্চাদেরকে কি করা হয়, বোতল ফিডিং করা হয়, ঠিক আছে। অ্যাডোলেসেন্ট ক্যারিস, এরপর হচ্ছে কি জেরিয়াট্রিক ক্যারিস, Caries. যে এরপর হচ্ছে অ্যাকর্ডিং টু অরিজিন, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু অরিজিন অর নিউ লিশন অর রিকারেন্ট লিশন। আপনারা অ্যাকর্ডিং টু অরিজিন দিবেন, অ্যাকর্ডিং টু অরিজিন অথবা অ্যাকর্ডিং টু রিকারেন্ট লিশনের উপর ভিত্তি করে তিন ধরনের। একটা হচ্ছে প্রাইমারি লিশন, মানে হচ্ছে নতুন ভাবে হয়েছে, আর রিকারেন্ট বা সেকেন্ডারি, যেটা আপনি কেরিস একবার হয়েছে বাট আপনি ট্রিটমেন্ট করছেন কিন্তু আবার হয়েছে, ঠিক আছে। কি বললাম, রিকারেন্ট মানে কি হওয়া, একবার ট্রিটমেন্ট করার পর আবার ট্রিটমেন্ট করার পর। রেসিডুয়াল মানে হচ্ছে আপনি ট্রিটমেন্ট করছেন বাট নিচে কিছু কেরিস রেখে দিয়েছেন,
মানে ঠিক মতো কি করেন নাই, পরিষ্কার করেন নাই, ঠিক আছে। রেসিডুয়াল মানে কি, কিছু অংশ কি হওয়া, থেকে যাওয়া, অবশেষ বলে আমরা, ঠিক আছে। জি স্যার। তারপরে অ্যাকর্ডিং টু সিভিয়ারিটির উপর ভিত্তি করে আমরা 3 ধরনের ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাকুট ক্যারিজ, ক্রনিক ক্যারিজ, আর একটা হচ্ছে কি অ্যারেস্টেড। Arrested carries. আচ্ছা, অ্যাকুট মানে হচ্ছে কি অ্যাক্টিভ ক্যারিজ। আপনাদেরকে উদাহরণ জিজ্ঞেস র্যাম্পেন্ট ক্যারিজ মানে হচ্ছে এটা হচ্ছে খুব দ্রুত হয়, র্যাম্পেন্ট ক্যারিজ, ঠিক আছে। বললাম আবার একটু বলেন। এটা আপনাদেরকে এই দুটো শর্ট নোট পড়াবো আমরা, র্যাম্পেন্ট ক্যারিজ এবং নার্সিং বুটাল ক্যারিজ, এই দুটার শর্ট নোট আসে অনেক সময়, এই দুটো পড়ানো হবে। বললাম অ্যাকুট ক্যারিজ অথবা অপর নাম কি অ্যাক্টিভ। Active carries. হ্যাঁ, এটার উদাহরণ কি র্যাম্পেন্ট ক্যারিজ এন্ড কি নার্সিং। Bottle. তাহলে নার্সিং বুটাল এক ধরনের র্যাম্পেন্ট ক্যারিজ, ঠিক আছে। Yes, sir. এটাও কি হয়, এটাও খুব দ্রুত হয়। এর হচ্ছে ক্রনিক ক্যারিজ, ক্রনিক মানে কি বললাম স্লো প্রগ্রেশন, ক্রনিক মানে কি বললাম। Slow progression. আর অ্যারেস্টেড ক্যারিজ মানে যে ক্যারিজটা অনেক সময় স্টপ হয়ে যায়। আচ্ছা দেখেন, অনেক সময় আমরা বলি না দুই দাঁতের একটা দাঁতে ক্যারিজ প্রক্সিমাল কন্টাক্টে ক্যারিজ হয়েছে, আর একটা দাঁত এখনো ইনট্যাক্ট আছে, ঠিক আছে। কি বললাম, Proximally. হ্যালো। একটা দাঁতে proximal caries আছে, আর একটা দাঁত intact আছে। যখন আপনি কি করলেন যে দাঁতটাতে ক্যারিজ হয়েছে ওই দাঁতটা যদি অনেক সময় কি করা হয় ফেলে দেওয়া হয়, পাশের দাঁতটা যেটা আছে সেটাতে যদি অনেক সময় হোয়াইট স্পট তৈরি হয়, কি বললাম হোয়াইট স্পট, ঠিক আছে। জি স্যার। হ্যালো, জি স্যার। Yes, sir, শোনা যাচ্ছে। শুনেন, একটা দাঁতে ক্যারিজ হয়ে গেলে পাশাপাশি দুটো দাঁত যখন থাকে, একটা দাঁতে প্রক্সিমাল কন্টাক্টে যদি কি হয় ক্যারিজ হয়, পাশের দাঁতটাতে একটা স্পট তৈরি হয়ে যায়, কি বললাম কি তৈরি হয়, Spot তৈরি হয়। Spot পাশের তৈরি দাঁতে হয়। কি তৈরি হয় বললাম, White White spot. white Hello? spot তৈরি হয়। So white স্যার spot. শোনা যাচ্ছে আপনাকে? হ্যাঁ ওটাকে বলা হয় হোয়াইট স্পট। White হ্যাঁ। spot. হ্যাঁ ওটা কি কারণ হয়, এটা হচ্ছে আপনার কারণে হয়, ওই আমাদের যেটা অ্যাসিডিক মিডিয়ার কারণে হয়। এখন দেখেন যদি আমি যে দাঁতটাতে ক্যারিজ ডেভেলপ করছে ওই ক্যারিজটা যদি আমি রিমুভ করে কি করে দিই, ফিলিং করে দিই অথবা কি করে দিই দাঁতটা ফেলে দিই, ওই যে দাঁতে হোয়াইট স্পট তৈরি হয় ওই তখন এটা কি হয় ক্যারিজটা বন্ধ হয়ে গিয়ে আর প্রগ্রেস করে না, কি বললাম পাশের দাঁতে আর ক্যারিজটা কি করে না, Progress করে না। Progress করে না। তখন কি হয়ে যায় ক্যারিজটা বন্ধ হয়ে যায়, সেটাকে বলা হয় কি অ্যারেস্টেড ক্যারিজ। Arrested carries. অ্যারেস্টেড ক্যারিজ মানে কি ক্যারিজটা কি হয়ে যাওয়া, বন্ধ। বন্ধ হয়ে যাওয়া। তাহলে এখন অ্যারেস্টেড ক্যারিজ বুঝছেন আপনারা। জি স্যার, বুঝছি। তাহলে স্যার যে ইমিউনিটি ইমিউনো ওইটা কম্প্রোমাইজড ঠিক আছে। ইন্ডিভিজুয়ালদের অনেক সময় মনে করি স্যার সেকেন্ডারি ডেন্ট ইনফরমেশন হওয়ার কারণে অনেক সময় ক্যারিজটা বন্ধ হয়ে যেতে পারে। মনে করেন কি আপনি ইমিউনিটি ডেভেলপ হয়েছে, আপনি ভালোভাবে পরিষ্কার করছেন, জাস্ট দাঁতের মধ্যে হোয়াইট স্পট ছিল, ঠিক আছে। ইনিশিয়ালি জাস্ট যে শুরু হচ্ছে ক্যারিজটা শুরু হচ্ছে, ঠিক আছে। হ্যালো, জি স্যার। আপনার কথা শোনা যাচ্ছে না ঠিক মতো। মনে করেন ইনিশিয়াল পর্যায়ে আছে, এটাকে বলা হয় এটা পরে হতে পারে যখন একটা পেশেন্টের মনে করেন ইনিশিয়ালি স্যার শোনা যাচ্ছে না আপনাকে। আচ্ছা ইনিশিয়ালি ক্যারিজটা শুরু হয় কি দিয়ে, হোয়াইট স্পট দিয়ে, কি বললাম ইনিশিয়ালি ক্যারিজটা কিভাবে শুরু হয়, হোয়াইট স্পট দিয়ে। হোয়াইট স্পট যখন একটা দাঁতে হোয়াইট স্পট হচ্ছে তখন যদি আপনি ভালোভাবে ব্রাশ করেন তারপর ইমিউনিটি ডেভেলপ করেন তখন কি ক্যারিজটা বন্ধ হয়ে যাবে। ওইটাও এটাকে আমরা অ্যারেস্টেড ক্যারিজ বলতে পারি। এক কথায় অ্যারেস্টেড ক্যারিজ মানে হচ্ছে স্টপ দ্য ক্যারিজ। কিন্তু স্যার ওই যে আপনি বলছেন যে একটা দাঁত হ্যাঁ, ফেলে ওইটাও দেওয়ার হতে পরে পারে। পাশেরটা স্যার হ্যাঁ, বলছি না। এটা তো মনে করেন একটা দাঁতে ক্যারিজ হওয়ার পরে আরেকটা দাঁতেও ক্যারিজ ডেভেলপ করছে, ওটা মানে এক কথা হচ্ছে একটা দাঁতে ক্যারিজ ডেভেলপ করতে গিয়ে যদি আপনি ক্যারিজটাকে বন্ধ করতে পারেন সেটা হচ্ছে কি অ্যারেস্টেড ক্যারিজ, ঠিক আছে। বুঝি নাই স্যার। আচ্ছা আপনারা ওইটা দাঁত ফেলার ওই এটা বলে যান,
মনে করবেন যে একটা দাঁতে ইনিশিয়েশন অফ ক্যারিজ হচ্ছে, ওই ইনিশিয়েশন অফ ক্যারিজটাকে স্টপ করাটাই হচ্ছে কি অ্যারেস্টেড ক্যারিজ। কি বললাম? ইনিশিয়েশন অফ ক্যারিজ স্টপ, তাহলে অ্যারেস্টেড ক্যারিজ মানে কি? স্টপ দ্য ইনিশিয়েশন অফ কি Carries. মানে ঠিক আছে, এখন বুঝছেন? Yes, sir. হ্যালো, জি স্যার। জি স্যার। এগুলো তো আচ্ছা, আমাদেরকে এখন পড়তে হবে হচ্ছে প্যাথোলজি অফ অ্যানামেল ক্যারিজ। কি বললাম? যেহেতু এগুলো বুঝলে আপনারা আরো ভালোভাবে বুঝবেন ক্যারিজটা। প্যাথোলজি অফ অ্যানামেল ক্যারিজ, ডেন্টিন ক্যারিজ এন্ড সিমেন্টাম ক্যারিজ, এই তিনটা জিনিস আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে? Yes, sir. তাহলে প্যাথোলজি অফ অ্যানামেল ক্যারিজ, এর আগে আরেকটা জিনিস দেখাই, সাইন এন্ড সিম্পটম। একটা ক্যারিজের পেশেন্ট আপনার কাছে কি কি নিয়ে আসতে পারে? আমরা প্রথমে বললাম কি, চকি হোয়াইট স্পট, বলছি না আপনার একটা হোয়াইট স্পট প্রথমে শুরু হয়। হ্যালো, Yes, sir. জি স্যার। তাহলে সেটাকে বলা হচ্ছে কি, চকি হোয়াইট Spot. স্পট। তাহলে স্পট, এরপর অনেক সময় কি হতে পারে, ক্যাভিটেশন হতে পারে, গর্ত হতে পারে। ঠিক আছে? কি বললাম? Cavitation হতে পারে। হ্যাঁ, গর্ত হয়ে যেতে পারে। আমরা বলছি না সংজ্ঞার মধ্যে প্রসিডিং টু দা ফরমেশন অফ এ কি ক্যাভিটি, বলছি না? Cavity. সফট টু টাচ, আমরা বলছি না সফটেনিং অফ দা ডেন্টাল হার্ট টিস্যু, বলছি কি না? সফটেনিং অফ দা, Dental heart tissue. জি স্যার। সংজ্ঞার মধ্যে বলছি না? Yes, sir. হ্যাঁ, এরপর হচ্ছে পেইন হতে পারে, ব্যাড ব্রেথ, মানে যেহেতু ক্যাভিটি ফরমেশন হয়ে গেল, ওখানে কি ফুড অ্যাকুমুলেশন হয়, ওখান থেকে কি হতে পারে, গন্ধ হতে পারে, ব্যাড ব্রেথ হতে পারে, ইনফেকশন হয়ে যেতে পারে, মানে ক্যারিজ থেকে পালপাইটিস থেকে সিকুলিগুলো হয়ে যেতে পারে। ঠিক আছে? এই জিনিসগুলো আমরা পাবো। ঠিক না? Yes, sir. সাইন সিম্পটম যদি বলে আপনাকে একটা ক্যারিজের পেশেন্ট কি কি সাইন সিম্পটম নিয়ে আসতে পারে, তাহলে কি কি জিনিস আমরা পেতে পারি, তাহলে এই সাইন সিম্পটম গুলো লিখবেন। ঠিক আছে? ডায়াগনোসিসটা আমি পরের ক্লাস হতে ভালোভাবে পড়াবো। এখন আগে প্যাথোলজি অফ এনামেল ক্যারিজটা একটু, এনামেল ক্যারিজটা কিভাবে হচ্ছে, কি বললাম? প্যাথোলজি অফ এনামেল ক্যারিজ, এটা অনেক সময় শর্ট নোট আসতে পারে। ঠিক আছে? Yes, sir. তাহলে স্টেজ অফ এনামেল ক্যারিজ ফরমেশন, এনামেল ক্যারিজ হচ্ছে 5টা ধাপে ফরমেশন হয়। কয়টা ধাপে ফরমেশন হয় এনামেল ক্যারিজটা? 5টা আচ্ছা ধাপে। হ্যাঁ, প্রথম ধাপটা হচ্ছে দা আর্লি লিশন, যেটাকে বলা হয় সাব মাইক্রোস্কোপি লিশন। এটা মাইক্রোস্কোপে দেখা যায়, এমনি চোখে দেখা যাবে না। দা আর্লি সাব মাইক্রোস্কোপিক লিশন। ঠিক আছে? তাহলে প্রথম স্টেজটা কি বললাম? Submicroscopic lesion. দা আর্লি সাব মাইক্রোস্কোপিক লিশন। এরপর হচ্ছে 2 নম্বর হচ্ছে ফেজ অফ নন ব্যাকটেরিয়াল এনামেল ক্রিস্টাল ডিস্ট্রাকশন। নন ব্যাকটেরিয়াল এনামেল ক্রিস্টাল কি ডিস্ট্রাকশন। তাহলে দেখেন এখন দা আর্লি সাব মাইক্রোস্কোপিক লিশনটা কেন হচ্ছে? এটা হচ্ছে পিএইচ কমে যাওয়ার কারণে হয়। কি বললাম, কিসের কারণে হয়? হ্যালো, পিএইচ কমে যাওয়ার কারণে। হ্যাঁ, এরপর কি হচ্ছে, ফেজ অফ নন ব্যাকটেরিয়াল এনামেল ক্রিস্টাল কি ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশন। এখানেও ব্যাকটেরিয়া থাকবে না, এই স্টেজেও কি থাকবে না, ব্যাকটেরিয়া থাকবে না। ফার্স্ট দুইটা স্টেজে ব্যাকটেরিয়া না। এরপর হচ্ছে ক্যাভিটি ফরমেশন। কি বললাম, ক্যাভিটি ফর্মেশন। এনামেল যখন ডিস্ট্রাকশন হয়ে যাবে এনামেল ক্রিস্টালগুলো, তখন একটা গর্ত তৈরি হয়ে যাবে। ঠিক আছে? গর্ত তৈরি হয়ে গেলেই তখন কি হবে, ব্যাকটেরিয়াল ইনভেশন অফ এনামেল, তখন ব্যাকটেরিয়া ভিতরে ঢুকতে পারবে। যতক্ষণ পর্যন্ত ক্যাভিটি ফরমেশন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ব্যাকটেরিয়া কি হতে পারবে না, এনামেলে ঢুকতে পারবে না। হ্যালো, স্যার বুঝছি। এরপরে যখন ব্যাকটেরিয়াল ইনভেশন অফ এনামেল হবে, তখন কি হবে, আন্ডারমাইনিং অফ এনামেল ফ্রম বিলো আফটার স্প্রেড ইনটু ডেন্টিন। যখন ক্যারিজটা ডেন্টিনে স্প্রেড করবে, তখন এনামেল গুলো আস্তে আস্তে নিচ থেকে ভেঙে যাবে। আন্ডারমাইনিং অফ এনামেল মানে কি হওয়া, এনামেল গুলো থেকে ভিতর দিক থেকে ভেঙে যাবে। ঠিক আছে? বাহির দিক থেকে না, এনামেল গুলো থেকে ভাঙবে। আন্ডারমাইনিং মানে কি, আন্ডারমাইনিং মানে ভেঙে যাওয়া। আন্ডারমাইনিং অফ এনামেল ফ্রম কি বিলো, এনামেল গুলো থেকে ভাঙবে, ভিতর থেকে। হ্যাঁ, যখন ইনফেকশনটা এনামেলের পরে ডেন্টিনে পর্যন্ত কি হয়ে যাবে, স্প্রেড করে যাবে। ঠিক আছে? ইয়েস স্যার। তাহলে কয়টা স্টেজ বললাম আমরা প্যাথোলজি অফ এনামেল ক্যারিজের? 5টা। হ্যাঁ, প্রথম
স্টেজটা কি বললাম, Sir, দ্য আর্লি আর সাব মাইক্রোস্কোপ। Lesion. হ্যাঁ, ওইটা আমরা ডিটেইলস বর্ণনা করব, আর্লি সাব মাইক্রোস্কোপ লিশনটা, ঠিক আছে? Yes, sir. স্যার আরেকবার একটু ওই 5টা স্টেপ এক্সপ্লেইন করে দেন প্লিজ। হ্যাঁ, তাহলে প্রথম স্টেজটা হচ্ছে দ্য আর্লি সাব মাইক্রোস্কোপিক লিশন। Lesion. মানে এটা হচ্ছে আপনি মাইক্রোস্কোপে দেখতে পারবেন, মানে হোয়াইট স্পট হবে কি কারণ হবে, শুধু পিএইচ এর কারণ, পিএইচ কমে যাওয়ার কারণে হবে, অ্যাসিডের কারণে হবে, ঠিক আছে? স্যার Yes, চেঞ্জটা sir. হবে, প্রথম চেঞ্জটা হবে কি কারণে? অ্যাসিডের কারণে হ্যাঁ, এই চেঞ্জ হয়ে যায়। এরপরে ফেজ অফ নন ব্যাকটেরিয়াল এনামেল ক্রিস্টাল ডিস্ট্রাকশন, যখন পেজটা চেঞ্জ গুলো হয়ে যাবে, চেঞ্জ গুলোর কারণে আমাদের ব্যাকটেরিয়া এনামেল ক্রিস্টাল গুলো আস্তে আস্তে কি হয়ে যাবে, ডিস্ট্রাকশন হয়ে যাবে, ঠিক আছে? এটাও অ্যাসিডের কারণে হয়। ফেজ অফ নন ব্যাকটেরিয়াল মানে এখানে কোনো ব্যাকটেরিয়া থাকবে না, এনামেল ক্রিস্টাল ডিস্ট্রাকশন। এনামেল ক্রিস্টাল যখন ডিস্ট্রাকশন হয়ে যাবে, ডিস্ট্রাকশন হওয়ার পরে কেভিটি ফর্মেশন হয়ে যাবে। এনামেল ডিস্ট্রাকশনের পরে কি ফর্মেশন হবে? Cavity formation. এটি হ্যাঁ, কেভিটি ফর্মেশন হয়ে যাওয়ার পরে ব্যাকটেরিয়াল ইনভেশন অফ এনামেল, তখন এনামেলের ভিতরে ব্যাকটেরিয়া ইনভেট করবে। হ্যাঁ ব্যাকটেরিয়া ভিতরে ঢুকবে। একটা মনে রাখবেন, দ্য আর্লি সাব মাইক্রোস্কোপিক লিশনটা হয় একদম ভিতর থেকে, এনামেলের ভিতর থেকে, ঠিক আছে? বাহির থেকে না, বাহিরের এনামেল সারফেসে হয় না। স্যার ভিতর থেকে কেমনে হবে যদি বাইরের থেকে না হয়? হ্যাঁ, সেটা বলতেছি, এটা মেকানিজম অফ অ্যাকশন পড়াচ্ছি। এরপর হচ্ছে ব্যাকটেরিয়াল ইনভেশন অফ এনামেল হওয়ার পরে আন্ডারমাইনিং অফ এনামেল ফ্রম কি বিলো আফটার স্প্রেডিং টু কি ডেন্টিন, ঠিক আছে? ব্যাকটেরিয়া যখন এনামেলে ঢুকবে তখন কি হয়ে যাবে, এনামেল গুলো নিচ থেকে কি হয়ে যাবে, বলতেছে না এনামেল কোথা থেকে ভাঙতেছে, নিচ থেকে বলতেছে কিনা? হ্যালো স্যার নিচ থেকে ভাঙতেছে। স্যার শোনা যাচ্ছে? নিচ থেকে ভাঙতেছে মানে আমাদের ইনফেকশনটা নিচ থেকে আগে হচ্ছে। ইনফেকশনটা কোথা থেকে আগে হচ্ছে? ভিতর থেকে নিচ হচ্ছে আগে। থেকে হচ্ছে। হ্যাঁ, এখন ভিতর থেকে কেমনে হচ্ছে এটা দেখেন। দ্য আর্লি সাব মাইক্রোস্কোপিক পর্ব হচ্ছে 4টা জোন। দ্য আর্লি সাব মাইক্রোস্কোপিক লিশনের 4টা জোন থাকবে, একটা হচ্ছে ট্রান্সলুসেন্ট জোন, ডার্ক জোন, বডি অফ দ্য লিশন, একটা হচ্ছে কি সারফেস জোন। তাহলে দেখেন আর্লি সাব মাইক্রোস্কোপিক লিশন এটা কোন ধরনের থাকবে? হোয়াইট ওপেক স্পট জাস্ট অ্যাডজাসেন্ট টু দ্য কি কন্টাক্ট পয়েন্ট। কন্টাক্ট পয়েন্টে একটা কি থাকবে? হোয়াইট ওপেক স্পট থাকবে, ঠিক আছে? হ্যালো, জি স্যার। জি স্যার। তাহলে কোন ধরনের অ্যাপিয়ারেন্স বললাম আমরা? এটা হোয়াইট ওপেক স্পট। তারপর হচ্ছে শেপ অফ দ্য লিশন, শেপটা কোন ধরনের থাকবে? কনিক্যাল শেপ থাকবে, যেটা আপনার হ্যালো জি স্যার। আমাদের যে লিশনটা স্যার, হচ্ছে, আরেকটা- লিশনটার শেপটা একটু- আচ্ছা, এই যে একটা আপনার হোয়াইট স্পট তৈরি হলো, হোয়াইট স্পটটা কনিক্যাল শেপে থাকবে। কোন ধরনের শেপ থাকবে? একটা কোন আকৃতি থাকবে। ফানেল দেখছেন আপনারা? ফানেল চুঙ্গা দেখছেন না? ফানেল, হ্যালো, তাহলে ফানেল আকৃতি থাকবে। জি স্যার, দেখছি। এটার অ্যাপেক্সটা থাকবে উইথ ইটস অ্যাপেক্স টুয়ার্ডস দ্য ডেন্টিন। অ্যাপেক্সটা কোন দিকে থাকবে? মানে চিকন হয়ে ডেন্টিনের দিকে অ্যাপেক্সটা থাকবে। ফানেলের অ্যাপেক্সটা কোন দিকে থাকবে বললাম? ইঞ্জিনের দিকে। হ্যাঁ, এখন সাব মাইক্রোস্কোপি যদি আমরা মাইক্রোস্কোপিক্যালি দেখি, এই সাব মাইক্রোস্কোপিক লিশনে 4টা জোন আমরা পাবো। একটা হচ্ছে ট্রান্সলুসেন্ট জোন, ডার্ক জোন, বডি অফ দ্য লিশন এবং কি সারফেস জোন, ঠিক আছে? জি স্যার। শোনেন, তাহলে ট্রান্সলুসেন্ট জোনটা কি বললাম? এটা হচ্ছে কি ডিপেস্ট, এটা হচ্ছে সবচাইতে ভিতরের জোন। ট্রান্সলুসেন্ট জোনটা কি বললাম? সবচাইতে। ভিতরের জোন। এরপর হচ্ছে ডার্ক জোন, এরপর হচ্ছে বডি অফ দ্য লিশন, এরপর সারফেস জোন। এটা হচ্ছে বাইরে থাকবে। সারফেস জোনটা কোথায় থাকবে? সারফেস মানে কি বাহিরে, সারফেস মানে কি বললাম? বাইরে। বাহিরে। তাহলে আমাদের প্রথম জোনটা
সেই সাবমাইক্রোস্কোপিক লিশনের প্রথম জোনটা হচ্ছে ট্রান্সলুসেন্ট জোন। প্রথম হচ্ছে এই জোনটা ফরমেশন হবে। প্রথমে আমরা মাইক্রোস্কোপিকলি দেখলে এই জোনটা দেখব। কোন জোনটা দেখব? ট্রান্সলুসেন্ট। Translucent zone. হ্যাঁ, আপনারা কাউসানটা দেখবেন, আপনারা কাউসানে দেখলে বুঝবেন, দেখবেন the initial changes are not due to bacterial invasion। এই যে প্রথম যে চেঞ্জটা হচ্ছে এটা ব্যাকটেরিয়াল ইনভেশনের কারণে হয় না, এটা হচ্ছে কি বলছিলাম আমরা, পিএইচ এর কারণে। কি বলছি? ডিউ টু pH এর কারণে হয়। ব্যাকটেরিয়াল ল্যাকটিক অ্যাসিড অর আদার অ্যাসিডিক চেঞ্জেস। কি বললাম? ওই যে আমরা ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হয় না, জি স্যার, কার্বোহাইড্রেটের সাথে বিক্রিয়া করে একটা কি হলো, ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন। ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হলো। তখন ল্যাকটিক অ্যাসিডটা কি করবে, আমাদের কমায় দিবে। ডিমিনারালাইজেশন এবং রিমিনারালাইজেশন দুটো প্রসেস করবে ওখানে। মানে একটা হচ্ছে ডিমিনারালাইজেশন করবে আর একটা রিমিনারালাইজেশন। রিমিনারালাইজেশনটা কম হবে, ডিমিনারালাইজেশনটা বেশি হবে। কি বললাম? Demineralizationটা বেশি হবে, remineralizationটা হ্যাঁ। কম হবে। হয় তো তখন যখন একটা ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়, মানে যে পরিমাণ হচ্ছে সেই পরিমাণ কি হয় না, তৈরি হয় না। ঠিক আছে, সে কারণে আমাদের কি হয়, এনামেল গুলো আস্তে আস্তে কি হয়ে যায়, ডিস্ট্রাকশন হয়ে যায়। আচ্ছা, এটা কিভাবে হচ্ছে দেখেন, আমাদের এনামেল প্রিজম আছে না, এনামেল প্রিজম আমরা পড়ছি না, জি স্যার। মানে জি, স্যার। এনামেল ফর্মেশনের যে ইউনিট, এনামেল ফর্মেশন হওয়ার স্যার, ইউনিটটা সেটাকে বলা হয় কি, এনামেল প্রিজম। এনামেল প্রিজম। ঠিক আছে, আমাদের এনামেল প্রিজমের যে বাউন্ডারিটা থাকে, ইয়েস স্যার। তারপর হচ্ছে আদার কিছু জাংশনাল সাইট থাকে। এই যে আমরা বলছি না এস্ট্রি অফ রেডজিয়াস, ব্রাউন এস্ট্রি অফ রেডজিয়াস পড়ছি না, ইয়েস স্যার। জি স্যার। হ্যাঁ, ওইসব জায়গাগুলো ভিতরের দিক দিয়ে থাকে। কি বললাম, কোন দিকে থাকবে? ভেতরে থাকে। হ্যাঁ, আমাদের অ্যাসিডটা তখন কি হবে, যখন আপনি এনামেলের কন্টাক্টে আসবে, একটা টুথ কন্টাক্টে আসবে, তখন সে কি করবে, এনামেলের যে বাউন্ডারি গুলো আছে ওখানে আমাদের এনামেল প্রিজমের যে বাউন্ডারি আছে, বাউন্ডারির দিকে চলে যাবে আর ব্রাউন এস্ট্রি অফ রেডজিয়াস এর মধ্যে চলে যাবে। ঠিক আছে, তখন ওইসব জায়গাগুলোর মধ্যে কি হয়ে যায়, মাইক্রোস্কোপিক চেঞ্জ গুলো হয়। ওইসব জায়গার মধ্যে ভিতরে প্রথমে কি হবে, হ্যালো স্যার, কি বললাম, তাহলে সাব মাইক্রোস্কোপিক চেঞ্জ প্রথমে কি কোন জায়গায় হচ্ছে বললাম, বাউন্ডারি অফ কি, Boundary of enamel. এনামেল প্রিজম, বাউন্ডারি অফ এনামেল প্রিজম এন্ড কি, Brown is of History of radius. রেডজিয়াস, ব্রাউন এস্ট্রি অফ রেডজিয়াস। এগুলো হচ্ছে, এগুলো কি বলা হয়, ইনক্রিমেন্টাল লাইন বলি না আমরা, ইনক্রিমেন্টাল লাইন অফ কি, মানে এনামেল যে ফর্মেশন হওয়ার জন্য ডেইলি যে বা উইকলি যে এনামেল গুলো ফর্মেশন হয় তার একটা মার্কিং দ্যাট। ঠিক আছে, ইনক্রিমেন্টাল লাইন ওইসব লাইন বরাবর। কারণ একটা জিনিস, এগুলো উইক পয়েন্ট। কি বললাম, ওই জিনিসগুলো কি পয়েন্ট, এনামেলের Weak point. Weak হ্যালো point. উইক পয়েন্ট। Weak point. পয়েন্ট। আমাদের অ্যাসিড গুলো যখন আপনার একটা কন্টাক্টে আসবে তখন সে কি করবে, ডিফিউশন হয়ে যাবে। কোথায় ডিফিউশন হবে, উইক সারফেস এনামেলটা। আপনারা ভালো করে বুঝেন, এটা না বুঝলে আপনারা কিন্তু বুঝবেন না কেন ডিপেস্ট থেকে হচ্ছে। তাহলে আমাদের যে ইনক্রিমেন্টাল লাইন গুলো এবং যে প্রিজম বাউন্ডারি গুলো ভিতরের দিকে থাকে, কোথায় থাকে, হ্যালো, ভেতরের দিকে থাকে। ভেতরের পয়েন্টটা দিকে। কোন দিকে থাকে, ভিতরের ভিতরের দিকে। দিকে। যখন অ্যাসিডটা আমাদের এনামেলের কন্টাক্টে আসবে তখন সে কি করবে, ডিফিউশন হয়ে যাবে। ডিফিউশন হয়ে কোথায় চলে যাবে, ভিতরে চলে যাবে। কি বললাম, ডিফিউশন হয়ে কোথায় যাবে, ভিতরে চলে যাবে। ভিতরে কোন ভিতরে দিকে চলে যাবে, এনামেল প্রিজমের বাউন্ডারির মধ্যে, আর হচ্ছে কি ব্রাউন এস্ট্রি অফ রেডজিয়াস এর মধ্যে চলে যাবে। তখন সে কি করবে, ওখানে যে অর্গানিক ম্যাট্রিক্স গুলো আছে সেগুলোকে ডিসলভ করে ফেলবে। এভাবে আস্তে আস্তে এনামেল ক্রিস্টাল গুলো কি হয়ে যাবে, ড্যামেজ হবে। এখন বুঝছেন ভিতর থেকে কিভাবে কেরিজ ফর্মেশন হচ্ছে প্রথম থেকে? আকিল এখনো বুঝছেন, এখনো বুঝেন নাই? না স্যার, আমার একটু আরেকবার স্যার, আরেকবার। আচ্ছা, আরেকবার বলতেছি। স্যার আরেকবার। তাহলে আমরা কি বলছিলাম, এই যে দেখেন দ্য আর্লি সাব মাইক্রোস্কোপিক লিশনটা কি বলছিলাম, এটা কি কারণে হচ্ছে, অ্যাসিডের পিএইচ এর কারণে, অ্যাসিডের জন্য। যখন আমাদের ব্যাকটেরিয়ার সাথে কার্বোহাইড্রেট বিক্রিয়া করে একটা ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হবে। তো ল্যাকটিক অ্যাসিডটা কোথায়, আমাদের ওরাল এনভায়রনমেন্টে না, ইয়েস স্যার। তো তখন এই অ্যাসিডটা আমাদের কি হয়ে যাবে, এনামেল সারফেসের সঙ্গে স্পর্শে আসবে, দাঁতের কন্টাক্টে আসবে। দাঁত কন্টাক্টে আসলে দাঁতের মধ্যে একটা হোয়াইট স্পট তৈরি হবে। কোন কি স্পট তৈরি হবে, হোয়াইট স্পট। হ্যাঁ।
তখন কি হবে, ওই যে পিএইচ বললাম না, অ্যাসিডটা ল্যাকটিক অ্যাসিড কি করবে, সে এনামেল সারফেসটাকে, বাহিরের সারফেসটা, আমাদের এনামেলটা খুব হার্ড থাকে, কি বললাম, বাহিরের সারফেসটা, সারফেস এনামেলটা কি থাকে, হার্ড থাকে। হার্ড থাকে। খুব হার্ড থাকে। হ্যাঁ, তখন সে কি করবে, ল্যাকটিক অ্যাসিডটা ডিফিউশন হবে। কোথায় ডিফিউশন হবে? ডিফিউশন হয়ে ভিতরে চলে যাবে। কোথায়? এনামেলের বাউন্ডারি অফ এনামেল প্রিজম, ব্রাউন enamel স্ট্রি অফ রেডজিয়াস। হ্যাঁ, ব্রাউন স্ট্রি অফ রেডজিয়াস, এগুলো হচ্ছে ডেন্টাল অ্যানাটমির পড়া, আপনারা আবার একটু জ্বালাই করে নেবেন। ব্রাউন স্ট্রি অফ রেডজিয়াস, ঠিক আছে? Yes, sir. হ্যালো, তাহলে বাহির থেকে অ্যাসিডটা কোথায় চলে গেল? হ্যালো, বাউন্ডারি অফ এনামেল হ্যাঁ। প্রিজমে, এটা কিসের মাধ্যমে যায় বললাম? ডিফিউশন। কিসের মাধ্যমে? ডিফিউশনের মাধ্যমে। এটা ডিফিউশনের মাধ্যমে। আচ্ছা, ডিফিউশনটা হচ্ছে কি বলেন তো, একটা জিনিস আমরা, অ্যাসিড প্রসেস। হ্যাঁ, অ্যাসিডটা আমাদের ভিতরে তো অ্যাসিড থাকে, এখন বাহিরের অ্যাসিডটা তো বেশি, ঠিক কি না? কোন একটা Yes, জিনিস, sir. তরল জিনিস, যেখানে ঘনত্ব বেশি, ওখান থেকে ঘন ঘনত্বে চলে যাওয়া। মাধ্যমে। হ্যাঁ, তাহলে সে কি হয়ে যাবে, বাহির থেকে কোথায় চলে যাবে? ভিতরে চলে যাবে, ঠিক আছে? তাহলে ভিতরে চলে গিয়ে তখন সে কি করবে, ফেজ অফ নন ব্যাকটেরিয়াল এনামেল ক্রিস্টাল, আমরা বলছি না এখানে কোনো এখনো কি নাই, এখনো ব্যাকটেরিয়া ঢুকে নাই, শুধু অ্যাসিডটা ভিতরে ঢুকছে, ঠিক আছে? জি স্যার। তাহলে অ্যাসিডটা তখন কি করবে, এই সেন্সটা করবে, 2 নম্বর ফেজটা ভিতরে ঢুকে গিয়ে এই নন ব্যাকটেরিয়াল এনামেল ক্রিস্টালগুলোকে ধ্বংস করে দেবে, ঠিক আছে? Yes, sir. হ্যাঁ, এনামেল ক্রিস্টাল যখন ধ্বংস হয়ে যাবে তখন কেভিটি ফর্মেশন হয়ে যাবে। কেভিটি ফর্মেশন হওয়ার পরেই, যখন কেভিটি ফর্মেশন হবে তখন আমাদের সারফেস এনামেল গুলো ভেঙে যাবে, আমাদের সারফেস এনামেল ব্যারিয়ারটা ভেঙে যাবে, তখন ব্যাকটেরিয়া গুলো ভিতরে ঢুকতে পারবে ওরাল কেভিটি থেকে। যতক্ষণ পর্যন্ত আমাদের সারফেস এনামেলটা ভেঙে যায় নাই, ততক্ষণ পর্যন্ত ব্যাকটেরিয়া গুলো কি হতে পারবে, এনামেলের ভিতরে ঢুকতে পারবে না, ঠিক আছে? জি স্যার। এখন বুঝছেন কিনা? জি স্যার, বুঝছি স্যার। হোয়াইট স্পটটা কিসের জন্য তৈরি হচ্ছে? অ্যাসিডের কারণে। মানে অ্যাসিডের কারণে এনামেলের যে ডিমিনারালাইজেশন হয়েছে, এটার কারণে হোয়াইট স্পট তৈরি হচ্ছে। হ্যাঁ, এখানে ডিমিনারালাইজেশন হয়, ডিমিনারালাইজেশনটা একটু কি হয়, বেশি হয়, সে কারণে একটু হোয়াইট চকি অ্যাপিয়ারেন্স তৈরি হয়। দেখবেন আপনি যখন একটা অ্যাসিড দিয়ে দাঁতের মধ্যে ক্ষয় করবেন, তখন একটা সাদা সাদা জিনিস তৈরি হয়, ঠিক আছে? জাস্ট ওই জিনিসটা আমরা কম্পোজিট করি না, কম্পোজিট ফিলিং। জি স্যার। Yes, sir. হ্যালো, কম্পোজিট ফিলিং করার আগে একটা ইচিং করে নিতে হয়, ইচিং। Yes, sir. জি স্যার। সেটা হচ্ছে অ্যাসিডিক ইচিং। ওই মানে অ্যাসিড দিয়ে এনামেলটাকে ক্ষয় করা হয়, মানে মাইক্রোপোর তৈরি করার জন্য। কি করার জন্য? মাইক্রোপোর তৈরি মানে করার ছোট জন্য। ছোট ছোট ছিদ্র তৈরি করার জন্য। ঠিক Yes, sir. এখানে অ্যাসিডের সঙ্গে স্পর্শে যখন আমাদের এনামেলটা আসবে, তখন আর্লি সাবমাইক্রোস্কোপিক লিশনটা তৈরি হয়ে হোয়াইট স্পটটা তৈরি হবে, ঠিক আছে? জি স্যার। একটু ডিফিকাল্ট জিনিস, আপনারা যখন কাউসানটা আরেকটু রিডিং পড়বেন, আমি তো এখন বলে যাচ্ছি, এরপর আমরা নেক্সট ক্লাসে আরো আপনাদের থেকে ফিডব্যাক আশা করব। আপনি আগে একবার পড়বেন ভালোভাবে, ঠিক আছে? তখন বুঝবেন। আচ্ছা, এখন এই যে কিভাবে এনামেল কেরিস ফর্মেশন হচ্ছে, পরীক্ষা আসলে লিখতে পারবেন? এই 5টা ধাপ লিখতে পারবেন? জি স্যার, Yes, sir. ইনশাআল্লাহ। জাস্ট এই 5টা ধাপের নাম লিখবেন, এরপর হচ্ছে আর্লি সাবমাইক্রোস্কোপিক লিশনটা একটু বর্ণনা করে দিবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখানে একটা, আচ্ছা তাহলে কয়টা জোন বললাম আর্লি সাবমাইক্রোস্কোপিক লিশনের? Translucent হ্যালো, zone, ট্রান্সলুসেন্ট জোন, ডার্ক জোন, বডি অফ দ্য লেশন এন্ড সারফেস জোন। আচ্ছা দেখেন, ট্রান্সলুসেন্ট জোনটা হচ্ছে একদম কি ভিতরে জোন, এখানে অনলি 1% ডিমিনারালাইজেশন হবে। কয় পার্সেন্ট ডিমিনারালাইজেশন হবে বললাম? 1%। এটা একটা আপনার চার্ট দেওয়া আছে গিয়েতে কাউসান, এটা আমি স্লাইডটা তৈরি করছিলাম, হয়তো এখানে বলে ওঠে নাই, আমি নেক্সট দিন ওই স্লাইডটা দিয়ে দিব, ঠিক আছে? ট্রান্সলুসেন্টটাতে কয় পার্সেন্ট ডিমিনারালাইজ হবে? অনলি 1%. ডার্ক। এরপর হচ্ছে ডার্ক জোন। ডার্ক জোনে হচ্ছে আপনার হচ্ছে 2 to 4%। কয় পার্সেন্ট ডিমিনারালাইজ হবে ডার্ক জোনে? 2 to 4%। 2 to হ্যাঁ, 4%. এরপরে হচ্ছে দেখেন এটা ভিতর থেকে আসতেছে, প্রথমে ভিতরের সারফেস, এরপর হচ্ছে এর আগের, এরপর হচ্ছে বডি অফ দ্য লিশন, এটা তো হবে 4 to 25%। বডি অফ দ্য লিশনে সবচেয়ে বেশি ডিমিনারালাইজেশন হয়, কয় পার্সেন্ট হবে? 4 to 25%। 25%. 5%। তো 25%. হ্যাঁ,
তাহলে যখন এনামেলের বডিটাই আমাদের কি হয়ে যাবে, ভিতরের পুরো স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে, তখন কি হয়ে যায়, ওই কেভিটি ফর্মেশন হয়ে যায়। সারফেস জোন, সারফেস জোন অনলি 1% ডিমিনারেল, সারফেস মানে হচ্ছে আমাদের কি এনামেল সারফেসটা অনলি 1% ডিমিনারেলস হয়। কয় পার্সেন্ট সারফেস জোনে? 1%. 1%. হ্যাঁ, এখানে Point? ডিমিনারেলস Sir? হ্যাঁ অনলি 1%। শুনুন স্যার পার্সেন্টেজ স্যার গুলো একটু only আবার বলেন 1% নাকি only 0.1? না 1%। আচ্ছা, ট্রান্সলুসেন্ট জোন আর হচ্ছে সারফেস জোন দুটোটাতে হচ্ছে 1%। একদম ভিতরের জোন আচ্ছা। এবং একদম বাইরের জোন দুটোটাতে 1% অনলি ডিমিনারালাইজেশন হবে, ঠিক আছে? Yes sir. দেখেন যে কোনো জিনিসের বাহিরের এবং ভিতরের, একদম ভিতরের অংশ একদম বাহিরের অংশগুলো শক্ত থাকে আর মাঝখানের অংশগুলো নরম থাকে, ঠিক কি না বলেন তো? জি স্যার। Yes sir. আপনি দেখেন একটা যে কোনো জিনিসের একটা বোনসের, ঠিক আছে, বাহিরের অংশ এবং ভিতরের অংশগুলো কি থাকে, হাড় থাকে শুধু, কি থাকে, নরম থাকে, ঠিক না? Yes sir. মাঝখান যে কোনো কিছুর মাঝখানের অংশটা কি থাকে, নরম নরম থাকে। থাকে। আর বাহিরের এবং ভিতরের অংশটা কি থাকে? বাহিরের বলতে মনে করেন আপনার হচ্ছে আমি ইনার সারফেস এবং আউটার সারফেস হাতের একটা হাড্ডির, ঠিক আছে, একটা মিজিয়াল সারফেস থাকে, একটা হচ্ছে ডিস্টাল সারফেস থাকে, ঠিক না? ওই হ্যালো হ্যালো জি স্যার। আচ্ছা, মাঝখানের যে কি বললাম, মাঝখানের জিনিসগুলো কি হয়, যে কোনো জিনিস সফট, বাহিরের এবং ভিতরের অংশটা কি হয়, মানে মাঝখানের জিনিসটাকে সেভ করার জন্য কি বললাম, মাঝখানে সবচেয়ে ভাইটাল জিনিস থাকে, যে কোনো জিনিসের মাঝখানে কি থাকে, ভাইটাল জিনিসগুলো থাকে। ভাইটাল জিনিসটাকে প্রোটেক্ট করার জন্য বাহির এবং ভিতরে কি থাকে, শক্ত আবরণ থাকে না? জি স্যার। ঠিক এখানে হচ্ছে ট্রান্সলুসেন্ট জোনটা হচ্ছে ভিতরের জোন, সেখানে এটাও শক্ত থাকে, সেখানে এখানে 1% ডিমিনারালাইজেশন হয়। কয় পার্সেন্ট ডিমিনারালাইজেশন হয় ট্রান্সলুসেন্ট জোনে? 1%. হ্যাঁ, ওটা একটু উপরে হচ্ছে ডার্ক জোন, এই অংশটা মনে করেন আরেকটু শক্ত, এখানে হবে হচ্ছে 2 to 4% ডিমিনারালাইজেশন। এরপর হচ্ছে বডি অফ দ্য লিশনে কয় পার্সেন্ট হবে? 4 to 25%. 4 to 25%. এরপর হচ্ছে সারফেস জোন, এটা হচ্ছে একদম বাহিরের জোন, এখানে অনলি 1% ডিমিনারালাইজ হবে, ঠিক আছে? জি স্যার। তো এগুলো হচ্ছে মোটামুটি আমাদের এনামেল কেরিস, বা আপনাদের যদি কি আসে প্যাথোলজি অফ এনামেল কেরিস যদি আসে এতটুকু লিখলেই হবে, ঠিক আছে? এটার একটা আমরা দিয়ে দেব, চার্ট দিয়ে দেব, জাস্ট আরেকটা স্লাইড আছে, ওই জিনিসটা লিখলে এনামেল কেরিস মোটামুটি শেষ। এরপর ডেন্টিন কেরিস এবং সিমেন্টাম কেরিস আমরা নেক্সট ক্লাসে শেষ করব, ঠিক আছে? জি স্যার। স্যার। জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।